আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ব্রেকের পরে আবার এখান থেকে স্টার্ট করতে যাচ্ছি। আমরা মোটামুটি বেশ বড় অংশ শেষ করে আসছি। সো এখন ছোটখাটো জিনিস, এই চ্যাপ্টার 1 এর মধ্যে যেই সব জিনিসপাতি লাগে। তো প্রথমে আমরা একটু অ্যানালাইসিস দিয়ে শুরু করি। চ্যাপ্টার 1 থেকে কি কি আসে? একক আর মাত্রা থেকে এখন পর্যন্ত কোশ্চেন আসছে কতগুলো বলতো? একক আর মাত্রা থেকে 36 বার কোশ্চেন আসছে। সো ঢাকা ইউনিভার্সিটিতে বেশ আগে এই কোশ্চেনগুলো আসতো, এখন আর আসে না। বাট রাজশাহী ইউনিভার্সিটির কথা যদি বলি, জাহাঙ্গীরনগর ভার্সিটির কথা যদি বলি, চিটাগাং ভার্সিটির কথা যদি বলি, এক সিরিয়ালে বেশ টানা কয়েক বছর ধরে কোশ্চেন আসতেছে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে পরিমাপের ত্রুটির এখান থেকে আমরা জিএসটি তে 2 বছর আগে বা 3 বছর আগে প্রশ্ন আসতে দেখছি, রাজশাহী ভার্সিটিতেও আসছে। আবার জিএসটি তে গত বছর, রাজশাহী ভার্সিটিতে গত 2-3 বছর ধরে আমাদের ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ এখান থেকে প্রশ্ন আসতেছে। তো মোটামুটি সবগুলো একটু একটু দেখে যাওয়া উচিত। রিটেন দরকার নেই, জাস্ট এমসিকিউ গুলো একটু এখান থেকে জেনে রাখা লাগবে আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রথমে আসি মাত্রার এককে। মাত্রার এককে এখানে বেশ কিছু মাত্রা একক দেওয়া আছে, মৌলিক রাশিগুলো দেওয়া আছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন মাত্রা, পদার্থের পরিমাপ। সেগুলোর এককগুলা, সংকেতগুলো একটু জেনে রাখবো। যদি আমাদের কোণ দ্বিমাত্রিক হয় তখন ওইটাকে আমরা বলি রেডিয়ান। যখন আমাদের কোণ ত্রিমাত্রিক হয় তখন ওইটাকে বলি আমরা স্টেরেডিয়ান। এগুলা ছাড়াও আমাদের আরো কিছু রাশি আছে যেগুলোর একক, মাত্রা, এই জিনিসগুলা খুব ভালো মতো জেনে যাওয়া লাগবে। তাহলে এইখান থেকে আমরা জেনে রাখবো যত রকমের রাশি আছে তাদের সবগুলার একক, অ্যাভেলেবল যে রাশিগুলো আমরা মোটামুটি চিনি, আমরা মোটামুটি এগুলো পারি, তারপরে একবার করে রিভাইজ দিয়ে রাখবো। ঠিক আছে, একক আর মাত্রাগুলা। তো একক আর মাত্রাগুলা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বেশি বেশি মনে রাখবা কোনগুলা? বল, কাজ, ক্ষমতা, এগুলা খুব ফ্রিকুয়েন্টলি আসে। গুরুত্বপূর্ণ কিছু একক: ন্যানোমিটার বলে 10^9, মাইক্রোমিটার বলে 10^6, অ্যাংস্ট্রম এটা খুব কমন জিনিস, 10⁻⁻10, মিলিমিটার -3, ফেমটোমিটার মানে -15, এক আলোক বর্ষ এটা একটু মনে রাখতে হবে। 1 লাইট ইয়ার বলে, আমরা আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি এক আলোক বর্ষ বা 1 লাইট ইয়ার। 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, অথবা 9.46 ইন্টু 10⁻15 মিটার। কিলোমিটারকে আমরা যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে এখান থেকে আমরা মিটারে কনভার্ট করতে পারবো আর কি, এটা। আর আরেকটা ইউনিট আছে, এটাকে বলা হয় 1 পারসেক। 1 পারসেক এটা লাইট ইয়ারের চাইতেও বড়। আমাদের আসলে সেলেস্টিয়াল যে বডি বা আমাদের সেলেস্টিয়াল যে ইউনিভার্স, এইখানে একটা সেলেস্টিয়াল বডি থেকে আরেকটা সেলেস্টিয়াল বডির, একটা গ্রহ থেকে একটা গ্রহের, একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্রের দূরত্ব অনেক 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 দূরে। এত বড় বড় কিলোমিটার গুলোকে আমরা আসলে বড় বড় এত সংখ্যা না লিখে বা 10-এর উপর বড় বড় পাওয়ার না দিয়ে ছোট করে লাইট ইয়ার দিয়ে এক্সপ্রেস করি। লাইট ইয়ার থেকেও আমরা অনেক সময় দেখি একটা গ্রহ থেকে, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র, এক গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথা, এগুলো সব অনেক অনেক লাইট ইয়ার দূরে দূরে। সো লাইট ইয়ারেরও বড় একক 1 পারসেক। সো 1 পারসেক সমান সমান আমরা বলতে পারি 3.2616 লাইট ইয়ার। 3.2616 লাইট ইয়ার, 1 লাইট ইয়ারে যতটুকু মিটার আছে সেটাকে যদি আমি 3.2616 দিয়ে গুণ করি তাহলে আমার যে মিটারের ভ্যালুটা আসবে সেটা এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে 3.2616 কে আমরা 9.46 দিয়ে একটু ক্যালকুলেটরে হিসাব করে নিব আর কি। এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। 3.08 ইন্টু 10⁻16, 3.08 ইন্টু 10⁻16 বা 3.083 বলা যায়। 3.083 ইন্টু 10⁻16 মিটার। ঠিক আছে, এত মিটার আসে। তো এই এককগুলো একটু মনে রাখতে হবে, এগুলোর ভ্যালুগুলো একটু জেনে রাখতে হবে, কোনটা কিসের একক সেগুলো একটু জেনে রাখা লাগবে। আচ্ছা, এখন যেমন কোনটি মৌলিক এককের পরিমাপ নয়, তো আমরা জানি সময়, ভর, তাপমাত্রা সবগুলোই মৌলিক এককের পরিমাপ। ভরবেগ যেটা, এটা মোমেন্টাম পি, বস্তুর ভর আর বেগকে গুণ করলে ভরবেগ পাওয়া যায়, তাহলে এটা মৌলিক এককের পরিমাপ নয়। তো জিএসটির 2023-24 গত বছরের প্রশ্ন। রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর আসছে তাপ ধারণ ক্ষমতার মাত্রা কোনটি? তো তাপ ধারণ ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? তাপ ধারণ ক্ষমতাকে আমরা প্রকাশ করি সি দিয়ে। কোন একটা বস্তুর তাপমাত্রা, কোন একটা গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি আমরা বৃদ্ধি করতে চাই, কোন একটা গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন পরিমাণ ডেল্টা টি লিখি,
1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে চাই বা হ্রাস করতে চাই, তাহলে যতটুকু তাপ দরকার হবে, 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার, 1 কেলভিন হ্রাস করলে যতটুকু তাপ বের হয়ে আসে, এটাকে বলা হয় হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাহলে তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে আমরা এখানে কিউ লিখলাম। কিউ হচ্ছে গিয়ে শক্তি, শক্তির মাত্রা কি ml স্কয়ার টি ইনভার্স 2, আর ডেল্টা টি হচ্ছে গিয়ে আমাদের এটা থেটা, মানে হচ্ছে টেম্পারেচারের যে মাত্রা সেটা। তাহলে ml স্কয়ার টি ইনভার্স 2, থেটা উপরে উঠে গেলে থেটা ইনভার্স 1, এটা হয়ে যাবে হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি। এই হিট ক্যাপাসিটির আমাদের কি বলে মাত্রা। এককের সঠিক ক্রম কোনটা, এখানে দেখতে হবে কিভাবে সাজানো আছে। দেখো সবই বড় থেকে ছোটর দিকে সাজানো আছে। আলোক বর্ষ কিন্তু অনেক বড় বড় একক, সো এরা সবার চাইতে ছোট হবে এরকম কোনো কিছু হওয়া চান্স খুব কম। তাহলে আলোক বর্ষ সবার ছোট যে দুইটা অপশনে আছে, দুইটা অপশন আগেই বাদ দিয়ে দিলাম। বাকি দেখো মেগামিটার, অ্যাংস্ট্রম সব ঠিক আছে, জাস্ট পারসেক আলোকবর্ষ ঘুরানো আছে। সো তোমাদেরকে একটু আগে বললাম পারসেক হচ্ছে আলোকবর্ষের চাইতেও বড়। 1 পারসেক কয়েক 3.26 লাইট ইয়ার, মানে 1 লাইট ইয়ারের 3.26 গুণ হচ্ছে গিয়ে 1 পারসেক আসে। তাহলে পারসেক অবশ্যই বড়, আলোকবর্ষ হচ্ছে পারসেকের চাইতে ছোট। সো পারসেক সবার বড়, আলোকবর্ষ তার ছোট মেগামিটার, আর সবচেয়ে ছোটর দিকে গেলে অ্যাংস্ট্রম। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আসতেছে। সো এগুলো একটু কেয়ারফুলি আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে আর কি। এরপরে আসো সামনে যাই, আমাদের বুটেক্সে 14-15তে একটা কোশ্চেন আসছে, টর্কের মাত্রা আর বলের মাত্রার অনুপাত কত। তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রথমে টর্কের মাত্রাটা যদি আমাদের মুখস্থ থাকে লিখবো, তারপর হচ্ছে বলের মাত্রা লিখবো, দুইটার অনুপাত বা রেশিও বের করব। সো টর্কের মাত্রা যদি সবার মুখস্থ থাকে তাহলে একবারে লিখে ফেলবা ml স্কয়ার টি মাইনাস 2, আর বল হচ্ছে ফোর্স, ফোর্সের মাত্রা কি, ফোর্সের মাত্রা হচ্ছে ml টি মাইনাস 2। সো কাটাকাটি গেলে এখান থেকে একটা কি থাকবে, এখান থেকে একটা ক্যাপিটাল এল পরে থাকবে। তাহলে এই যে আমরা এখান থেকে ভ্যালুটা কি করতে পারলাম, বের করতে পারলাম। এভাবে হইতে পারে, অথবা তুমি যদি আরেকটু চালাক হও তাহলে হচ্ছে কি আগেই মাত্রাতে না যে, মনে করো পরীক্ষার মধ্যে তোমার হঠাৎ করে মাত্রা মনে পড়তেছে না, পরীক্ষার মধ্যে তোমার হঠাৎ করে হচ্ছে মাত্রা মনে পড়ছে না, সো না পড়লে তখন কিভাবে করে ভ্যালু বের করবা, ইকুয়াল। তাহলে এখানে আমরা কি লিখলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে গিয়ে টর্ক, আর এটাকে আমরা ভাগ করলাম কি দিয়ে, বল। সো এটা ছাড়াও আমরা হচ্ছে কি আরেকটা বুদ্ধির মানে সিস্টেম যেটা বললাম সেটা হচ্ছে অর, আমরা টর্ক আর বল এইখান থেকে চলে আসি। টর্ক কিভাবে লেখে, টর্ক হচ্ছে গিয়ে এফ আর সাইন থিটা, তাই না, টাও সমান সমান এফ আর সাইন থিটা লিখে, আর বল হচ্ছে গিয়ে ফোর্স এফ। তো আমরা ইকুয়েশন দুইটা তো অ্যাটলিস্ট মনে রাখতে পারি, নিউটনিয়ান বলবিদ্যা ছিল, এফ আর এফ কাটা গেলে এখান থেকে আসবে হচ্ছে আর। আর কি জিনিস, আর হচ্ছে গিয়ে ওই যে আমাদের টর্কের ক্ষেত্রে লম্ব দূরত্ব যেটা সেটা, তো দূরত্বর মাত্রা যা হবে ফাইনাল অ্যান্সার তাই হবে। তাহলে দূরত্বর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, এভাবে হচ্ছে আমরা বের করতে পারি। তো তোমার সুবিধা মতো তুমি যেভাবে করে হচ্ছে বের করো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কুইজ 3, এটা হচ্ছে বলছে নিচের কোনটি মাত্রাগতভাবে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য। আমি কুইজ 3টা লঞ্চ করে দিছি, সবাই একটু আমাকে টিচার ইনবক্সে জানাও, টিচার ইনবক্সে না মানে পোলে জানাও কারেক্ট অ্যান্সার কত হবে। আবারও খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এ বি সি সব অপশন, ডি সব অপশন, এ বি সি ডি সবগুলোতে হচ্ছে আমরা মোটামুটি অ্যান্সার পেয়েছি। এটা কিন্তু আমরা চ্যাপ্টার 7-এ পড়িয়েছি মাত্র কয়েকদিন আগে, এটা তো তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য মাত্রাগতভাবে নিচের কোনটা। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো, ম্যাক্সিমামে অ্যান্সার দিয়েছো হচ্ছে গিয়ে বি। আমাদের কি জিজ্ঞেস করছে, মাত্রাগতভাবে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য। স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই ধরা যায়, বি ধরা যায়, তারপর ইটা ধরা যায়। আমরা ইয়ং গুণাঙ্ক নিয়ে কাজ করি, মনে করো স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং, তো ইয়ং গুণাঙ্কের ফর্মুলা কি, ইয়ং গুণাঙ্কের ফর্মুলা হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাই না, এটা তো আমরা সবাই জানি, পীড়ন বাই বিকৃতি। এখন তোমাদের সবার কাছে আমার কথা হচ্ছে বিকৃতি কি জিনিস, বিকৃতি হচ্ছে গিয়ে স্ট্রেন, এটার মাত্রা ও একক কোনোটাই নাই, বিকৃতির মাত্রা এবং একক কোনোটাই নাই। তাহলে ওয়াই এটার যে একক হবে
পীড়নের সেই একই একক হবে, অথবা পীড়নের যে মাত্রা হবে ওয়াই এর সেই একই মাত্রা হবে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য মাত্রাগতভাবে কে? মাত্রাগতভাবে হচ্ছে পীড়ন। পীড়নকে আমরা ইংলিশে কি বলি? পীড়নকে আমরা ইংলিশে বলি হচ্ছে গিয়ে স্ট্রেস। কোশ্চেনটা কিন্তু দেখো সব ইংলিশে দিয়ে দিছে, যেন তুমি খুব সহজে এটা বের করতে না পারো, জানলেও যেন তোমার কষ্ট হয়। স্ট্রেইনকে বাংলায় বলা হয় হচ্ছে গিয়ে বিকৃতি, আর স্ট্রেসকে বাংলায় বলা হয় হচ্ছে গিয়ে পীড়ন। সারফেস টেনশনকে বাংলায় বলা হয় হচ্ছে পৃষ্ঠ টান। তোমাদের ওই চ্যাপ্টার নাম্বার 7 এর যে অংশটুকু শর্ট সিলেবাসে নাই সেখানে এটা আছে। অ্যাক্সেলারেশন তো চিনো আশা করি, অ্যাক্সেলারেশন হচ্ছে গিয়ে আমাদের ত্বরণ, আর নান মানে হচ্ছে কোনোটি না। তো আমাদের বিকৃতির যেহেতু কোনো মাত্রার একক নাই, পীড়নের একক, ওয়াই এর একক বা ইয়ং গুণাঙ্কের একক একই, নিউটন পার মিটার স্কয়ার, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্যাসকেল। ওকে, আচ্ছা, এবার তাহলে আসি পরিমাপের ত্রুটিতে। পরিমাপের ত্রুটি যখন আমরা বের করতে যাব তখন আমাদেরকে সাধারণত একটা ইকুয়েশন বলে দেয়। মনে করো আমাদের কাছে একটা ইকুয়েশন বলে দিল x ইজ ইকুয়ালস টু y টু দি পাওয়ার m z টু দি পাওয়ার n। এরকম যদি এরকম সম্পর্ক থাকে তাহলে x একটা পরিমাপযোগ্য ভৌত রাশি, আর যা y এবং z আরো দুইটা রাশির সাথে ভাবে কানেক্টেড। তো y আর z পরিমাপ করার সময় আমরা সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি বা পসিবল ম্যাক্সিমাম এরর যেটা পেলাম প্লাস মাইনাস ডেল ওয়াই এবং প্লাস মাইনাস ডেল জেড। আর এক্স এর ক্ষেত্রে মানটা পেলাম হচ্ছে গিয়ে প্লাস মাইনাস ডেল এক্স। এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে প্লাস মাইনাস ডেল এক্স। তাহলে সর্বোচ্চ সম্ভাব্য আপেক্ষিক ত্রুটি, যেটাকে আমরা বলছি রিলেটিভ এরর, সেই রিলেটিভ এররটা আমরা হচ্ছে কি এইভাবে করে বের করতে পারি। রিলেটিভ এরর বের করার সময় কেন এরকম রেশিও করতে হয়? বিকজ আমরা একটু মনে রাখবো পরম ত্রুটি যেটা, সেই পরম ত্রুটির ইকুয়েশন হচ্ছে কোন একটা বস্তুর প্রকৃত মান আর পরীক্ষালব্ধ যে মান আছে এই দুইটা মানের পার্থক্য। এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পরম ত্রুটি। ঠিক আছে, কোন একটা বস্তু, যেটা মনে করো আমরা এরকম করে একটা লম্বা লাঠি নিলাম, এই যে লম্বা লাঠিটা, এই লম্বা লাঠির গায়ে এটার দৈর্ঘ্য লেখা আছে এবং দৈর্ঘ্য লেখা আছে হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার। আমরা যখন এখান থেকে তাকালাম এবং তাকায়ে আমাদের এই লাঠিটার যখন দৈর্ঘ্য মাপতে গেলাম, লাঠিটার দৈর্ঘ্য মাপতে যাওয়ার সময় আমরা হচ্ছে গিয়ে এই লাঠিটার ভ্যালু মাপলাম কত? এই লাঠিটার ভ্যালু মাপলাম হচ্ছে একটু বেশি। এই লাঠিটার ভ্যালু কত মাপলাম? দৈর্ঘ্য মাপতে যে এই লাঠিটার ভ্যালু মাপলাম একটু বেশি, অথবা দৈর্ঘ্য মাপতে যে লাঠিটার ভ্যালু মাপলাম একটু কম, সেই কমের ভ্যালু কত? 3.96 সেন্টিমিটার মনে করো এরকম মাপলাম। তাহলে এই যে 4 সেন্টিমিটারটা, এই 4 সেন্টিমিটারকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রকৃত মান, অ্যাকচুয়াল ভ্যালু। আর 3.96 যেটা আমরা পেলাম সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পরীক্ষালব্ধ মান। এই দুইটা মানের পার্থক্য যদি আমরা করতে পারি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে পরম ত্রুটি। এই পরম ত্রুটিকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট এরর। এটাকে আমরা বলি হচ্ছে পরম ত্রুটি। এই পরম ত্রুটিকে যদি আমি প্রকৃত যে মানটা ছিল 4 সেন্টিমিটার সেটা দিয়ে ভাগ করি তাহলে আমি যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপেক্ষিক ত্রুটি। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ইকুয়েশন? এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির ইকুয়েশন। আপেক্ষিক ত্রুটিকে আমরা ইংলিশে কি বলবো? আপেক্ষিক ত্রুটিকে আমরা ইংলিশে বলবো হচ্ছে গিয়ে রিলেটিভ এরর। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আর এই যে আপেক্ষিক ত্রুটি বের করলাম সেটাকে যদি আবার আমি 100 দিয়ে গুণ করি তাহলে আমি এখান থেকে পেয়ে যাব হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ এরর, মানে শতকরা ত্রুটি। তাহলে এটাকে তখন আমরা কি নামে ডাকবো? এটাকে তখন আমরা বলবো হচ্ছে পার্সেন্টেজ অফ এরর। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু আর আমরা যে ভ্যালুটা এক্সাম করে পেয়েছি বা এক্সামাইন করে পেয়েছি, এই দুইটার পার্থক্যকে আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট এরর। ওকে আবার অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ডিভাইড করলে পাবো রিলেটিভ এরর, আর এটাকে 100 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে পরীক্ষালব্ধ শতকরা ত্রুটি। তাহলে খেয়াল করো আমাদের পরম ত্রুটির ভ্যালু কত? ত্রুটির ভ্যালু হচ্ছে ডেল ওয়াই, ডেল জেড, ডেল এক্স। একে যদি এক্স ওয়াই জেড অ্যাকচুয়াল ভ্যালুগুলো দিয়ে ভাগ করি তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি পাবো, যেটা আমরা এখানে পড়ছি। ত্রুটিকে যদি প্রকৃত মান দিয়ে ভাগ করা হয় আপেক্ষিক ত্রুটি পাওয়া যায়। তাহলে সর্বোচ্চ সম্ভাব্য আপেক্ষিক ত্রুটি বের করতে হলে আমাদের ওয়াই এবং জেড এর উপরে যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলো কই চলে আসবে? সামনে চলে আসবে এবং সামনে মডুলাস হয়ে আসবে। যদি আমাদের ইকুয়েশন এরকম করে দেওয়া থাকে যে x ইজ ইকুয়ালস টু ওয়াই কিউবড জেড টু দি পাওয়ার 4, এরকম করে যদি ইকুয়েশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন ত্রুটি বের করব
এই যে ডেল্টা এক্স কে এক্স দিয়ে ভাগ করলে আমাদের আপেক্ষিক ত্রুটি আসবে বা এই যে রিলেটিভ এররটা আসবে, সেই রিলেটিভ এরর বের করার সময় ওয়াই এর জন্যও আমরা লিখবো ডেল্টা ওয়াই বাই ওয়াই, ওয়াই এর রিলেটিভ এরর। জেড এর জন্যও আমরা লিখবো হচ্ছে গিয়ে ডেল্টা জেড বাই জেড, এটা হচ্ছে গিয়ে জেড এর জন্য রিলেটিভ এরর। আমরা এখন কি করব, ওদের যে পাওয়ার গুলো আছে সেগুলোর মাথার পাওয়ার গুলো সামনে এনে বসাই দিব। সো অবশ্যই বসানোর আগে মডুলাস করে নিব, এটার জন্য মডুলাস 3, এটার জন্য মডুলাস 4, এন্ড ফাইনালি আমরা পুরো জিনিসটাকে করে দিব হচ্ছে যোগ। যেহেতু দুইটা গুণ আকারে আছে, লাস্টে আমরা করে দিব হচ্ছে যোগ। এটা একটু অবশ্যই মাথায় রাখবো। আবার অনেক সময় দেখা যায় এরকম আসতে পারে যে এক্স ইজ ইকুয়ালস টু মনে করো দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার 3 বা ওয়াই কিউবড জেড টু দি পাওয়ার -2, এরকম যদি হইতো তাহলে এরকম হলে আমরা হচ্ছে আবার ওই আপেক্ষিক ত্রুটি বের করার সময় ডেল এক্স বাই এক্স লিখতাম, ওয়াই এর জন্য আমরা তখন ডেল ওয়াই ডিভাইডেড বাই ওয়াই লিখতাম, জেড এর জন্য আমরা হচ্ছে ডেল জেড ডিভাইডেড বাই জেড লিখতাম এবং প্লাস করে দিতাম, আর সামনে এনে পাওয়ার গুলাকে বসাতাম। তো ওয়াই এর উপরে পাওয়ার 3 সেটাও মডুলাস 3 হবে, মানে পজিটিভ 3 হবে। আবার জেড এর উপরে পাওয়ার -2 এটাও কিন্তু আমাদের মডুলাস করেই বসাইতে হবে, মানে আমাদের এই পাওয়ারের ব্যাপারটায় কখনো নেগেটিভ আসবে না, অলওয়েজ আমাদের মডুলাস করে পজিটিভ ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে আর কি। এগুলো আমরা সামনে দেখবো, ম্যাথ দেখলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্পেশাল ফর্মুলা এগুলো একটু মনে রেখো। শতকরা আয়তনের ত্রুটি যদি আমরা বের করতে যাই, শতকরা আয়তনের ত্রুটি যদি আমরা বের করতে যাই তাহলে 3 দিয়ে শতকরা দৈর্ঘ্য ত্রুটিকে গুণ করতে হয়, কারণ আমরা ভলিউমের সাথে যখন দৈর্ঘ্যের সম্পর্ক বের করতে যাই, ভলিউম হচ্ছে দৈর্ঘ্যের কিউবড, সো পাওয়ার 3 দিয়ে সামনে নিয়ে এসে গুণ করা লাগে। যদি শতকরা ক্ষেত্রফল ত্রুটি বের করতে যাই, ক্ষেত্রফলের জন্য আমরা লিখি হচ্ছে a ইজ ইকুয়ালস টু স্মল এল স্কোয়ার, সো পাওয়ার 2, তাই 2 দিয়ে সামনে এনে দৈর্ঘ্য ত্রুটিকে গুণ করতে হয়। আবার পরিধি ত্রুটির কথা যখন বলা থাকবে, পরিধি ত্রুটি আর দৈর্ঘ্য ত্রুটি সেম, কারণ একটা বৃত্তের পরিধি তার দৈর্ঘ্য, তাই না, বৃত্তের পরিধিকে তার দৈর্ঘ্য বলে। তো পরিধি ত্রুটি দৈর্ঘ্য ত্রুটির সামনে 1 দিয়ে গুণ করতে হয়, 1 দিয়ে গুণ করা অথবা না করা দুটা হচ্ছে একই জিনিস। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একটু আলাদা করে মনে রাখবো। এবার দেখি কিছু অঙ্ক টঙ্ক আমরা বুঝতে পারি কিনা, করলেই বুঝবো। 25 সেন্টিমিটার লম্বা একটা লোহার দণ্ড, তার মানে এইটা হচ্ছে আমাদের দণ্ডের অ্যাকচুয়াল ভ্যালু এক্স। আমাদের যে লোহার দণ্ডটা দেয়া আছে সেটার অ্যাকচুয়াল এক্স এর ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। লোহার দণ্ডের দৈর্ঘ্য মাপতে গিয়ে আমরা 5 সেন্টিমিটার ত্রুটি পেলাম। 5 সেন্টিমিটার যদি ত্রুটি পাই তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স এর ভ্যালু। আমাকে জিজ্ঞেস করেছে আপেক্ষিক ত্রুটি কত, আর জিজ্ঞেস করেছে শতকরা ত্রুটির মান কত হবে। তাহলে দুইটা জিনিস আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এক হচ্ছে আমার কাছে জানতে চাওয়া হয়েছে আপেক্ষিক ত্রুটির ভ্যালু কত হবে, জানতে চাওয়া হয়েছে হলো আপেক্ষিক ত্রুটির ভ্যালু কত হবে। তো আপেক্ষিক ত্রুটি যখন আমরা বের করি, একটু আগে আমরা ফর্মুলা দেখলাম না, আপেক্ষিক ত্রুটি হচ্ছে ত্রুটি বাই প্রকৃত মান, তার মানে এখানে হচ্ছে এরর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু, এরর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু। সো আমরা কতটুকু এরর দেখতে পাইছি, এটা হচ্ছে ডেল্টা এক্স পরিমাণ, আর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কি আমাদের এক্স এর, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমাদের এক্স। তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার দেওয়া আছে, এককগুলো যেন সেম থাকে খেয়াল রাখবা। আর এখানে অ্যাকচুয়াল ভ্যালু এটা কত দেওয়া, ত্রুটি হচ্ছে 5 সেন্টিমিটার আর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসলো, রেজাল্ট আসলো হচ্ছে 1/5। বাস, এই 1/5 এর কোনো একক নাই, কারণ উপরে নিচে দুইটা সেন্টিমিটার কাটাকাটি চলে যাবে। তাহলে আপেক্ষিক ত্রুটির ভ্যালু কত আসলো, আপেক্ষিক ত্রুটির ভ্যালু আসলো হচ্ছে 1/5। এখন আমরা এখান থেকে আবার কই যাব, আমরা এখান থেকে শতকরা ত্রুটিতে যাব, এবং শতকরা ত্রুটির ক্ষেত্রে আমরা জানি যে এই যে আমাদের যে আপেক্ষিক ত্রুটি আছে, জাস্ট এইটাকেই আমরা 100 দিয়ে গুণ করে দিলেই শতকরা ত্রুটি চলে আসবে। তাহলে আমার এখানে আছে হচ্ছে আপেক্ষিক ত্রুটি, এটাকে গুণ করব হচ্ছে 100 দিয়ে। তাহলে আপেক্ষিক ত্রুটির ভ্যালু যদি ভুল আসে তাহলে কিন্তু আবার এটাও ভুল হবে, ঠিক আছে। সো একটু কেয়ারফুল থাকবা। 1/5 কে 100 দিয়ে গুণ করলে আমার রেজাল্ট চলে আসবে হচ্ছে 20%। তাহলে আমার এখান থেকে আপেক্ষিক ত্রুটির ভ্যালু কত, আপেক্ষিক ত্রুটির ভ্যালু হচ্ছে 1/5। শতকরা ত্রুটির ভ্যালু কত, শতকরা ত্রুটির ভ্যালু হচ্ছে গিয়ে 20%। ওকে ওকে, তাহলে এবার সামনে আসো। বলেছে যে এই যা জিএসটির 21/22 প্রশ্ন, এখানে বলা যে একটা তারের ব্যাসার্ধ 3 প্লাস মাইনাস সামথিং। তো আমরা জানি যে যদি আমাদের ব্যাসার্ধ বলে দেয় এটা হচ্ছে আর এর ভ্যালু, আর প্লাস মাইনাস মানেই ত্রুটির ব্যাপারটা আসে। তাহলে 0.06 এটা হচ্ছে ডেল্টা আর এর ভ্যালু,
এবং ডেল্টা আর এর ভ্যালুতে 0.06 থাকা, এটাকে ভেঙে লিখি 6/100, 2 দিয়ে একটু কাটাকাটি করি, তাহলে আসবে 3/50। বের করে ফেললাম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি আমার কাছে কত হবে জানতে চাইছে। কার ত্রুটি? ব্যাসার্ধর জন্য ত্রুটি। তাহলে আমরা কোনো একটা তারের যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ক্রস সেকশনাল এরিয়ার কথা চিন্তা করি, কোনো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা এইভাবে করে চিন্তা করি, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দিয়ে, এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এ হচ্ছে পাই আর স্কোয়ার। পাই তো কনস্ট্যান্ট, ওরে নিয়ে আমার টেনশন নেই, ওর মধ্যে কোনো ত্রুটি নেই। সো আর এর মধ্যে ত্রুটি আছে, এবং আর এর পাওয়ার কত? আর এর পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা বের করব কি? শতকরা, পার্সেন্টেজ। সো শতকরা ত্রুটি যদি বের করতে যাই, তাহলে যে ক্ষেত্রফলের ত্রুটি ডিভাইডেড বাই ক্ষেত্রফলের অ্যাকচুয়াল ভ্যালু, আপেক্ষিক ত্রুটি চলে আসলো। আপেক্ষিক ত্রুটিকে যদি 100 দিয়ে গুণ দিই, তাহলেই তো আমার শতকরা ত্রুটি চলে আসে। তাহলে বাম পাশ এটা, ডান পাশ হচ্ছে এই যে আমাদের আর এর যে ত্রুটিটা ডেল্টা আর ডিভাইডেড বাই আমাদের এই যে আর এর অ্যাকচুয়াল ভ্যালু আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিকে গুণ করব কত দিয়ে? 100 দিয়ে, শতকরা ত্রুটি চলে আসবে। আর আর এর উপরে যে পাওয়ার, এই যে একটু আগে আমরা কি বলছিলাম ফর্মুলায়, পাওয়ার যেটা মাথায় থাকে সামনে এসে মডুলাস হয়ে গুণ হয়। তাহলে আমাদের এইখানে সামনে এসে কে বসবে? সামনে এসে বসবে হচ্ছে আর এর যে পাওয়ার আছে সেটা, সো মডুলাস অফ 2। তাহলে এখন তোমার কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসা। মডুলাস অফ 2 মানে হচ্ছে 2 ডেল্টা আর, ডেল্টা আর এর ভ্যালু ওই যে আমরা ওখানে ক্যালকুলেশন করে রাখছি 3/50, আর স্মল আর এর ভ্যালু কত? স্মল আর এর ভ্যালু হচ্ছে সামনে একটা 3 লেখা আছে, 3 এর সাথে গুণ করব হচ্ছে 100। রেজাল্ট আসবে কিসে? পার্সেন্টেজে। 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 100 কে 50 দিয়ে ভাগ করলে 2, 2 ইন্টু 2 কত হবে? 2 ইন্টু 2 হবে হচ্ছে 4। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসলো কত? 4%। 4% কোথায় আছে? ডি নাম্বার অপশনে। বুঝছি এখন পাওয়ারটা সামনে এনে গুণ করার যে ব্যাপারটা, আশা করি এখন সবার ক্লিয়ার। এই যে সবাই হচ্ছে অলরেডি এখান থেকে ডি লিখস, ভেরি গুড। তাহলে আসো সামনে আরেকটু দেখি। জিএসটির 21-22-এর আগের বছর 20-21-এ এরকম একটা ম্যাথ আসছে যে একটা গোলক স্ফেয়ার, গোলকের ব্যাসার্ধের কথা বলছে 2 ± 0.1, তার মানে ব্যাসার্ধের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এইটা, আর এই যে 0.1 এটা হচ্ছে আমাদের ওই যে ত্রুটির ভ্যালুটা ডেল্টা আর। সো ডেল্টা আর এর ভ্যালু 0.1, 0.1 মানে হচ্ছে গিয়ে 1/10, 0.1 মানে হচ্ছে ভেঙে লিখলাম 0.1 মানে 1/10, 1/10। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত হবে? তাহলে আবারও এই অঙ্কের জন্য আমাকে ফর্মুলাটা আগে অবশ্যই জানতে হবে। সেই ফর্মুলাটা কিসের? ফর্মুলাটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আবারও বলি, এই অঙ্কগুলো আমি তখনই পারবো যখন আমার এই যে ক্লাস 5-6 এর ফর্মুলাগুলা মনে থাকবে আর কি। এগুলো দিয়ে আমরা সাধারণত অঙ্ক টঙ্ক করি, আবার অনেক সময় ভুলে যাই। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটাকেও আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? এ দিয়ে এক্সপ্রেস করি, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। না 4ও কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, ওদের মধ্যে ত্রুটি নেই, ত্রুটি হচ্ছে ব্যাসার্ধর মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে আবারও যদি আমরা ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি বের করতে যাই, এই হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি, গুণ করব 100 দিয়ে, শতকরা ত্রুটি চলে আসলো বাম পাশে। ডান পাশে যেহেতু আর এর ঝামেলা, সো আর এর যে পাওয়ারটা সেই পাওয়ারের মডুলাস, আর এর পাওয়ার কত? 2, তাহলে 2 এর মডুলাস নিব। তারপর হচ্ছে আর এর ত্রুটি ডিভাইডেড বাই আর এর অ্যাকচুয়াল ভ্যালু, আপেক্ষিক ত্রুটি চলে আসলো, এটাকে গুণ করব 100 দিয়ে, শতকরা ত্রুটি চলে আসলো। বাস, তোমার কাজ হচ্ছে মডুলাসটাকে বের করে নিয়ে আসা। ডেল্টা আর এর ভ্যালু ওই যে ওখানে কনভার্ট করে রাখা আছে, এটার ভ্যালু হচ্ছে 1/10, আর স্মল আর এর ভ্যালু লিখা আছে, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 2, এটাকে গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 100 কে 10 দিয়ে ভাগ করব, 100 কে 10 দিয়ে ভাগ করলে 10 আসবে। সো ফাইনাল রেজাল্ট আসবে কত পার্সেন্ট? 10%। তাহলে শতকরা কত ভাগ? শতকরা 10 ভাগ আমরা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি দেখতে পারবো। ওকে, এখন বুঝতে পারছি আশা করি ব্যাপারগুলা। ইয়েস, সবার অ্যান্সার বি। সাবাস, সামনে আগে। তাহলে দেখো, জাহাঙ্গীরনগর ভার্সিটি, খুলনা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, 3 বছর 3টা ভার্সিটিতে একই টাইপের কোশ্চেন 3বার আসছে। সো একটা গোলক,
আবারও গোলকের কথা বলা, এটার ব্যাসার্ধতে একটু ঝামেলা আছে। এখানে স্মল আর এর ভ্যালু বলে দেওয়া আছে 2.5। 2.5 মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 10, এবং 5 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। আর এই যে এই পাশে এটা হচ্ছে কি আমাদের ত্রুটি ডেল্টা আর এর ভ্যালু। ডেল্টা আর এর ভ্যালু হচ্ছে 0.2। 0.2 মানে হচ্ছে 2/10। 2/10 মানে হচ্ছে গিয়ে 1/5। তো এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে সেটা হচ্ছে এবার আমার কাছে জিজ্ঞেস করছে। আমরা কি মাপবো? আয়তন মাপবো। কার? গোলকের। তাহলে সেই ক্ষেত্রে কোন একটা স্ফেয়ার অথবা আমাদের কাছে যদি কোনো একটা গোলক থাকে, তাহলে সেই গোলকের আয়তন যখন আমরা মাপতে যাই, গোলকের আয়তনের ফর্মুলাটা আগে একটু মনে রাখা লাগবে। সো আয়তনকে ভি দিয়ে প্রকাশ করে। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাই সবাই কনস্ট্যান্ট, এখানে ত্রুটি নেই, ত্রুটি হচ্ছে রেডিয়াসের মধ্যে। তাহলে আবারও সেই একই জিনিস, আমরা আয়তনের ত্রুটিকে আয়তনের প্রকৃত মান দিয়ে ভাগ করব, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি পাবো, গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। বাস, শতকরা ত্রুটি চলে আসলো, এটাই বের করতে হবে। তাহলে ঝামেলা কার? রেডিয়াসের। রেডিয়াসের মাথায় পাওয়ার কত? 3। মডুলাস বসাই নিব আগে, তার সাথে থাকবে হচ্ছে আপেক্ষিক ত্রুটির মান, গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। বাস, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাব। মডুলাস অফ 3 হচ্ছে 3। ডেল্টা আর এর ভ্যালু ওই যে ওখানে লেখা আছে, ডেল্টা আর এর ভ্যালু হচ্ছে 1/5। আর স্মল আর এর ভ্যালু লেখা আছে হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই 2। 5 ডিভাইডেড বাই 2, তার সাথে আমরা গুণ করব কত? মাল্টিপ্লাই করব 100। তাহলে এইখান থেকে এই যে 2টা আছে, 2 চলে যাবে উপরে, তাহলে উপরে চলে যাবে হচ্ছে কি 3 ইন্টু 2, আর নিচে 5 ইন্টু 5 আছে, সো 5 ইন্টু 5 হচ্ছে 25। মাল্টিপ্লাই করব কার সাথে? 100 এর সাথে। তাহলে 100 ডিভাইডেড বাই 25 হচ্ছে 4। 3 4 12, 12 দুগুণে 24। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত পার্সেন্ট? রেজাল্ট আসতেছে হচ্ছে 24%। এখান থেকে আমরা পেয়ে যাব 24%। ভেরি গুড। এই যে মোটামুটি সবার আনসারই সেম। ঠিক আছে, ডি হবে না? ঠিক আছে। রিমি বলেছো সামনে 3 কেন দিছেন বুঝি নাই। আয় হায় রে, 3 দিছি হচ্ছে যে পাওয়ার গুলো সব সামনে আসতেছে। এখানে তো 4/3 পাই আর কিউবড, তাই আর এর পাওয়ার 3 সামনে আসছে। ওকে, এবার দেখো, যদি আমাদের এরকম দেখো সবগুলো কিন্তু একটা একটা, খালি রেডিয়াসে ঝামেলা হচ্ছে। যদি একসাথে অনেক কিছুতে ঝামেলা হয়, যেমন আমাদের এখানে দেখো বলে দিচ্ছে যে লেংথ অফ আ সিম্পল পেন্ডুলামের লেংথে ঝামেলা আছে। এই যে 100 যেটা, এটা হচ্ছে স্মল এল এর ভ্যালু, আর 0.5 যেটা, এটা হচ্ছে আমাদের ডেল্টা এল মানে স্মল এল এর ত্রুটি। সো 0.5 মানে হলো 5/10, এন্ড 5/10 মানে হচ্ছে কি হাফ, তাহলে ডেল্টা এল এর ভ্যালু। আবার টাইম পিরিয়ড, পর্যায়কাল, এটাতেও ঝামেলা আছে। এই যে 2 যেটা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি, আর 0.1 যেটা, এটা হচ্ছে আমার টাইম পিরিয়ডের পর্যায়কাল ক্যাপিটাল টি। সো 0.01 মানে হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই 100, তাই না? 0.01 মানে 1/100। আমাদেরকে পার্সেন্টেজ অফ এরর বের করতে বলছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর জন্য। জি নির্ণয়ে পার্সেন্টেজ অফ এরর কত হবে সেটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমরা কি জানি? আমরা হচ্ছে ফর সিম্পল পেন্ডুলামের কথা যখন বলি, আমরা কয়েকদিন আগে চ্যাপ্টার নাম্বার 8 পড়েছিলাম। চ্যাপ্টার 8-এ হচ্ছে পেন্ডুলামের পর্যায়কালের ফর্মুলা দেওয়া ছিল, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। সো আমার টি দিয়ে কাজ নাই, আমার জি এর জন্য মান বের করতে হবে। তাহলে বোথ সাইড স্কোয়ার করে ফেলো, এই পাশে আসবে হচ্ছে টি স্কোয়ার, এই পাশে আসবে হচ্ছে 4 পাই স্কোয়ার, আর রুটটা চলে যাবে, আসবে হচ্ছে গিয়ে এল বাই জি। তাহলে জি কে টি স্কোয়ারের জায়গায় নিয়ে যাও, আমাদের এখানে জি আসবে, জি এর জন্য আসবে হচ্ছে 4 পাই স্কোয়ার স্মল এল ডিভাইডেড বাই জি এর জায়গায় চলে আসবে টি স্কোয়ার। এটাকে তুমি আর একটু সুন্দর করে লিখতে পারো, স্মল জি ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার স্মল এল টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2। তো স্মল এল এর উপরে পাওয়ার কত? স্মল এল এর উপরে পাওয়ার হচ্ছে গিয়ে 1, আর টি কে আমরা উপরে উঠায় ফেললাম, -2 চলে আসলো। এখন তুমি জি নির্ণয়ে শতকরা ত্রুটি কত হয় সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করতে পারবা। তাহলে জি নির্ণয়ে ত্রুটি হচ্ছে, প্রথমে জি এর আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, তারপর হচ্ছে ওকে আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করব, হয়ে গেল শতকরা ত্রুটি। তাহলে সমস্যা তো 4 আর পাই স্কোয়ারে না, সমস্যা এবার এলেও আছে টিতেও আছে, দুইটাতেই এরর আছে প্রশ্নের মধ্যে বলে দেওয়া। তাহলে এল এর জন্য আমাদের পাওয়ারের সামনে মডুলাস হবে হচ্ছে 1, কারণ এল এর মাথায় 1 আছে।
তার সাথে আমরা লিখবো হচ্ছে গিয়ে যে এল এর আপেক্ষিক ত্রুটি ডেল এল বাই এল, তার সাথে আমরা গুণ করব কত 100%। তাহলে এল নির্ণয় যে শতকরা ত্রুটিটুকু আছে এখান থেকে পাওয়া যাবে, যোগ টাইম পিরিয়ড পর্যায়কালেও ত্রুটি আছে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া, তাহলে টাইম পিরিয়ডের পাওয়ার কত উপরে -2, এটা মডুলাস হয়ে বসবে, তার সাথে পর্যায়কালের যে আপেক্ষিক ত্রুটি ডেল্টা টি বাই টি এটা বসাই দিলাম, তার সাথে হচ্ছে শতকরার জন্য কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব। এখন তুমি এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসো ডেল্টা এল, ওইটার ভ্যালু আমরা ওইখানে লিখে রাখছি, ডেল্টা এল এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটার ভ্যালু হচ্ছে হাফ, গুণ স্মল এল এর ভ্যালু ওখানে দেওয়া আছে দেখো 100, তার সাথে মাল্টিপ্লাই করব কত 100, রেজাল্ট আসবে পার্সেন্টেজে, প্লাস -2 কে মডুলাস করলে আসবে 2 মাল্টিপ্লাইড বাই ডেল্টা টি এর ভ্যালু নিচে আছে 1/100, ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে 1/100, ডেল্টা টি এর ভ্যালু 1/100, আর ক্যাপিটাল টি এর ভ্যালু কত, ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 2, আর এখানে গুণ করব কত দিয়ে 100 দিয়ে, রেজাল্ট আসবে কিসে, পার্সেন্টেজে। 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে আসবে হচ্ছে 0.5%, মানে কত 0.5%, প্লাস 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, কত আসবে 1, তাহলে আসবে 1%, 0.5% আর 1% অ্যাড করলে কত হয় 1.5%, তাহলে আমাদের এখানে জি এর ত্রুটির শতকরা মান কত আসবে 1.5%, প্লাস মাইনাস 1.5% আছে হচ্ছে এ নাম্বার অপশনে, তাহলে এ নাম্বার অপশনটা আমাদের জন্য আসবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? ইয়েস, ভেরি গুড, সাবাস। তাহলে এখান থেকে আমরা মোটামুটি জিনিসগুলা ক্লিয়ার। রায়হান বলেছো ভাইয়া এগুলোই আমাদের এক্সামে আসার পসিবিলিটি কত? পসিবিলিটি অনেক, আমি শুরুতেই বক্স দেখাইছি অ্যানালাইসিসে, তাই না? লাস্ট 3-4 বছর ধরে অনেক আসতেছে, এবং এইগুলা কিন্তু একটা আমার বানানো অঙ্ক না, এই যে আইইউটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জিএসটি, এই যে জিএসটি, সো তুমি এগুলোতে কিন্তু ইনশাল্লাহ পরীক্ষা দিবা সামনে, সো পরীক্ষাতেই আসতেছে। ওকে, তাহলে এটা আসলে আশা করি বুঝতে পারলাম, এখানে একসাথে দুই জিনিসে ঝামেলা আছে, সো তখন হচ্ছে এরকম প্লাস করে ভ্যালু বের করতে হয়। আচ্ছা, বাকি থাকলো ভার্নিয়ার স্কেল, এগুলো আশা করি সবাই মোটামুটি পারি। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স যখন ইউজ করব, দৈর্ঘ্য এটা দিয়ে মাপতে হয়। ভিসি হচ্ছে কি আমাদের ভার্নিয়ার স্কেলের ধ্রুবক বা ভার্নিয়ার ধ্রুবক, যেটা ভিসি কে আমরা স্মল এস ডিভাইডেড বাই এন এটা দিয়ে বের করতে পারি, এবং ভার্নিয়ার স্কেলের এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের এস বলতে আমরা বুঝি কি, এস বলতে আমরা বুঝি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন দিয়ে আমরা কি বুঝি, এন দিয়ে বুঝি ভার্নিয়ার স্কেলের মোট যে ভাগ সংখ্যা আছে এটা হচ্ছে সেইটা। ভার্নিয়ার ধ্রুবককে দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে এস বাই এন করে, আবার ভার্নিয়ার ধ্রুবককে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য বিয়োগ করেও আমরা এখান থেকে বের করতে পারি। তারপর স্ক্রু গজের কথা যদি বলি, এটার সাহায্যে পরিমাপকৃত ব্যাস বের করা যায় এই ফর্মুলাটা দিয়ে, এম প্লাস সি ইন্টু এল সি। সি দিয়ে, এম দিয়ে আমরা বুঝি রৈখিক স্কেলের পার্ট, সি দিয়ে আমরা বুঝি সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেলের পার্ট, আর এলসি হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন। লিস্ট কাউন্ট কিভাবে বের করে, লিস্ট কাউন্টের সংজ্ঞা কি, এটা হচ্ছে অবশ্যই একটু দেখে যাব প্রশ্নের মধ্যে। কোন একটা যন্ত্রের সাহায্যে ন্যূনতম যেই পরিমাণ নির্ভুলভাবে করা সম্ভব, ন্যূনতম যতটুকু পরিমাপ আমরা উইদাউট এরর বের করতে পারি, ওইটাকে লিস্ট, সবচেয়ে সর্বনিম্ন পরিমাণ কাউন্ট করা যায় যতটুকু, লিস্ট কাউন্ট বলা হয়। এবং লিস্ট কাউন্ট বের করা হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই সূত্রগুলা দিয়ে। সো এই সূত্রগুলা মনে রাখতে হবে, কোন কেসের জন্য কোনটা। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের জন্য এরকম ফর্মুলা, যদি আমাদের স্ক্রু গজের কথা বলে তাহলে এরকম ফর্মুলা, লঘিষ্ঠ গণনের কথা যদি বলে তাহলে এটা সংজ্ঞা হচ্ছে এরকম, লঘিষ্ঠ গণনের ফর্মুলা হচ্ছে এটা। এগুলো মুখস্থ করার জিনিস, পরীক্ষায় যদি আসে সরাসরি লিখে দিব, ক্লাস 9-10 এগুলো ছিল, তো মোটামুটি আইডিয়া থাকার কথা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্ফেরোমিটারের কথা আসতে পারে পরীক্ষায়। তো স্ফেরোমিটারের কথা যদি বলে, স্ফেরোমিটার যন্ত্রটা দেখতে হয় হচ্ছে এরকম, অথবা হচ্ছে গিয়ে আপার সার্কেল এরকম থাকে, মানে এরকম একটা হচ্ছে গিয়ে বাঁকা দণ্ড থাকে। সো এরকম একটা গ্লাস প্লেটের মধ্যে এখানে একটা লেগ থাকবে, তারপর এটার এই দিকে একটা লেগ থাকবে, তারপর হচ্ছে এটার এই দিকে একটা লেগ থাকবে, এবং এই তিনটা লেগকে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা সারফেসের মধ্যে কি করায় রাখবো, সারফেসের মধ্যে এভাবে দাঁড় করায় রাখবো।
তাহলে এক একটা লেগ থেকে এক একটা লেগের ডিস্টেন্স আছে, এই লেগ থেকে এই লেগের যে ডিস্টেন্স এটাকে আমরা ধরি D1, এই লেগ থেকে এই লেগের যে ডিস্টেন্স এটাকে আমরা ধরি হচ্ছে D2, আর এই লেগ থেকে এই লেগের যে ডিস্টেন্স এটাকে আমরা ধরি হচ্ছে D3। তো এইটার গলীয় তলে যখন বক্রতার ব্যাসার্ধ বের করতে হয় তখন এরকম একটা ফর্মুলা লাগে, এখানে D লাগে আর H লাগে। তো D আর H কি জিনিস? D হচ্ছে স্ফেরোমিটারের তিনটা পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব। তার মানে D হচ্ছে আমাদের এই যে আমরা D1 পেলাম, তারপর D2 পেলাম, তারপর D3 পেলাম, তিন পায়ে তিনটা দূরত্ব তাদের গড় বা অ্যাভারেজ 3 দিয়ে ডিভাইড করা। আর H হচ্ছে তিনটা পায়ের তল থেকে, এই যে তিনটা পা যেই তলের মধ্যে দাঁড়ায় আছে, এই যে সারফেসটার মধ্যে, এই তল থেকে নিয়ে এইটার যে উচ্চতা এটাকে হচ্ছে আমরা H বলি, বক্রতলের উচ্চতা বা নিম্নতা বলা হয়। সো আমরা বক্রতলকে এরকম উত্তল বা অবতল থাকতে পারে, তো উচ্চতা বা নিম্নতা যেটাই হোক সেটাকে আমরা বলি হচ্ছে H। ফর্মুলাগুলা মাথায় রাখলে ভালো, যদি মাথায় না থাকে তাহলে একটু মোটামুটি দেখে যাবা, বা এনি চান্স পরীক্ষায় আসলে আমার যেন একটা মার্কস হাতছাড়া না হয়। জিমি বলছো প্র্যাকটিক্যাল করছিলাম, ভেরি গুড। হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো নিয়ে আমরা যে ছোটবেলায় একটু প্র্যাকটিক্যাল করতাম, তাহলে ফর্মুলাগুলা মাথায় রাখতে হবে। এইবার দেখো এখানে একটা ম্যাথ বলছে যে একটা স্লাইড ক্যালিপার্সের কথা বলা, এবং স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 50টা ভাগ আছে যা প্রধান স্কেলের 49 ভাগের সাথে মিলে যায়, এবং দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টা ভাগ আছে। প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20 ভাগ, তাহলে 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 20 ভাগের, এই 20 ভাগ কিন্তু আবার কার? প্রধান স্কেলের, তাই না? আমরা প্রধান স্কেল নিয়ে কথা বলছি। তাহলে প্রধান স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য কত? প্রতি সেন্টিমিটারে 20টা করে ভাগ আছে, তার মানে 1 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, এক ভাগের দৈর্ঘ্য S কত হবে? S হবে হচ্ছে 1/20, এটা হবে হচ্ছে 1/20 সেন্টিমিটার, এটাকে আমরা S বলি। এই এক ভাগের দৈর্ঘ্য এটা আমরা কই দেখলাম জানো? এই যে এখানে S। S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, তাহলে এটাকে S দিয়ে প্রকাশ করা হয়। তাহলে S এর ব্যাপারটা আমরা জানলাম। আর ভার্নিয়ার স্কেলে 50টা ভাগ আছে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? স্মল n দিয়ে প্রকাশ করে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে স্মল n। তো আমার কাছে কি জিজ্ঞেস করছে? আমার কাছে জিজ্ঞেস করছে হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক কত। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটার ফর্মুলা হচ্ছে S/n। প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1/20, আর স্মল n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 50। তো 1/20 একক কি? সেন্টিমিটার, আর 50-এর তো কোনো একক নাই, রেজাল্ট আসবে সেন্টিমিটারে। তাহলে এখান থেকে দেখো 1/5 দুগুণে 10, দুইটা শূন্য, মানে হচ্ছে কি 1000। 1/1000 সেন্টিমিটার, যেটাকে আমরা 10⁻³ সেন্টিমিটার লিখতে পারি। কিন্তু একটা ঝামেলা হয়ে গেল না? অপশন সবগুলা মাইক্রোমিটারে দেওয়া। তাহলে আমার একটু ক্যালকুলেশন বা কনভার্সন জানা লাগবে। দেখো আমি ভেঙে ভেঙে লিখি, বুঝতে পারো কিনা। 10⁻³ সেন্টিমিটারকে আমরা হচ্ছে এইভাবে লিখলে কি কোনো দোষ আছে? 10⁻³ সেন্টি ইন্টু 1 সেন্টিমিটার না, কারণ যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে আবার ওই সংখ্যায় আসে। সো উপরে যা লিখছি এটাও তাই লিখছি। 10⁻³ আমার কাছে থাকলো। 1 সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার? 10⁻² মিটার। -3 -2 গুণ করে দাও, তাহলে হচ্ছে 10⁻5 মিটার চলে আসলো। বাস, এখনো আমার অ্যান্সার আসে নাই, কারণ আমার যাওয়া লাগবে মাইক্রোমিটারে। এই যে লাইনটা লিখলাম এটাকেও আবার আমরা এখন ভাঙবো। 10⁻5 গুণ 1 মিটার। দেখো তো এইভাবে লিখলে কি অসুবিধা আছে? নাই, 1 দিয়ে গুণ করলে আবার আগের লাইনে আসে। এখন আমরা 10⁻5 রেখে এখানে যে 1 মিটার আছে তাকে নিয়ে যাব মাইক্রোমিটারে। সো 1 মিটার হচ্ছে 10⁶ মাইক্রোমিটার। -5 আর 6 গুণ করে দিবা, রেজাল্ট চলে আসবে হচ্ছে 10 মাইক্রোমিটার। 10 মাইক্রোমিটার কোথায়? 10 মাইক্রোমিটার হচ্ছে সি নাম্বার অপশনে। আমি কিন্তু একদম নর্মাল প্রসিজিওরে ভেঙে ভেঙে দেখাইছি। তোমার পক্ষে যদি সম্ভব হয় লাইন স্কিপ করে চলে যেতে পারো, বাট আমি যারা যারা বুঝতে পারবা না বা যারা পরে দেখলে হঠাৎ করে ঝামেলা মনে হবে তাদের জন্য করে দিলাম। এস আর এন এটাকে আমরা আগেই হচ্ছে ওখানে হিসাব করে রাখছি। সো দুইটাকে ভাগ করার পর রেজাল্ট আসলো সেন্টিমিটারে, আমার যাওয়া লাগবে মাইক্রোমিটারে। তাহলে সেন্টিমিটারকে আমরা হচ্ছে কনভার্ট করে আগে মিটারে নিয়ে গেলাম, মিটারকে আবার আমি কালার চেঞ্জ করে কনভার্টে নিয়ে গেলাম মাইক্রোমিটারে।
সো আমি বেসিকলি ফাইনাল রেজাল্টটাকে কনভার্ট করে 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 মাইক্রোমিটারে নিয়ে আসছি। আমাদের রেজাল্ট চলে আসলো হচ্ছে 10 মাইক্রোমিটার। সামিরা বলেছো 49 এর কাজ কি? 49 এর কোনো কাজ নাই, এটা জাস্ট বলে দিছে যে স্লাইড ক্যালিপার্সের 50টা ভাগ আছে, প্রধান স্কেলের 49 ভাগের সাথে এটা মিলে যায়, দ্যাটস ইট। সব ডেটার তো আমার আসলে দরকার পড়বে না অঙ্ক করার সময়, তাই না? সো যে ডাটার অঙ্ক দরকার পড়বে না ওগুলো ইউজ করবো না, এই আর কি। আচ্ছা, এরপরে দেখো বলছে স্ফেরোমিটারের একটা ম্যাথ। এখানে বলা যে একটা স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, আর স্কেলটিকে এক পাক ঘুরালে রৈখিক স্কেলের সরণ হয় 0.5 মিলিমিটার। রৈখিক স্কেলে যেই সরণ হয় এটাকে আমরা কি বলি জানো? রৈখিক স্কেলে যেই সরণ হয় এটাকে আমরা বলি পিচ। এক পাক ঘুরালে, স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেলে যতটুকু সরণ হয়, পিচের সংজ্ঞাটায় চলে যায় কোথায়? এই যে এখানে পিচের সংজ্ঞা আছে, কই লঘিষ্ঠ গণন বৃত্তাকার স্কেল, এই যে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যেই দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে পিচ। তাহলে আমরা পিচের এখানে এইটা কিন্তু আবার দেখো, এই পিচের সংজ্ঞাটা কিন্তু আবার রাজশাহী ইউনিভার্সিটি 2023-24 আসছে অলরেডি। সো সংজ্ঞা কিন্তু পরীক্ষার হলে আসতে পারে, কেয়ারফুল থাকবা। তাকে আমাদের বলা হয় পিচ। তাহলে এই যে একবার ঘুরালে রৈখিক স্কেলে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলছি পিচ। পিচ হচ্ছে 0.5, মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 10 মিলিমিটার। 5 ডিভাইডেড বাই 10 মিলিমিটার মানে হচ্ছে হাফ মিলিমিটার। আর এখানে হচ্ছে ভাগ সংখ্যা আছে। সো আমাকে জিজ্ঞেস করছে লঘিষ্ঠ গণন কত। সো লঘিষ্ঠ গণন হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। উপরে কি রাখবো? উপরে হচ্ছে আমাদের পিচ থাকবে। তাহলে পিচের ভ্যালু কত? পিচের ভ্যালু হচ্ছে আমরা কনভার্ট করে রেখেছি হাফ। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50টা। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে 50 দুগুণে 100, 1/100। 1/100 মানে কত? 0.01। একক কি আসবে? পিচের একক মিলিমিটার, আর ভাগ সংখ্যার কোনো একক নাই, তাহলে 0.01 মিলিমিটার। 0.01 কিন্তু এতেও আছে, বিতেও আছে। সো খুশি হয়ে কেউ বি দাগায় দিয়ে আইসো না, এককের দিকে একটু নজর রেখো। তাহলে এককটা হচ্ছে 0.01 মিলিমিটার। ওকে, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে আরেকটা কুইজ আছে, কুইজ 4। এটা হচ্ছে একটু আগেই তোমাদেরকে থিওরি পড়ানোর সময় পড়াইছি। আমাকে একটু এটার হচ্ছে কারেক্ট অ্যান্সারটা বলো, কত হবে? আমাদের বলেছে স্ক্রু গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। দেখি ক্লাস কে কে মনোযোগ দিয়ে করতেছে। তুর্য বলেছো ভাইয়া ত্রুটি আর ভার্নিয়ার স্কেল টপিকটা মাথায় ঢুকে না। এই যে আজকে বলে দিলাম একদম ভেঙে ভেঙে, ক্লাস শেষে আবার ভিডিওটা আরেকবার দেখে নিবা, আবার না দেখলে আবার দেখবা, ঠিক আছে? কোরআন শরীফ যারা হচ্ছে মুখস্থ করে বা যারা হাফেজ সাহেব হন, তারা কিন্তু একবার কোরআন শরীফ পড়েই মনে রাখতে পারেন না বা মাথায় ঢুকে যায় না। দিনের পর দিন একই জিনিস পড়তে হয়। একটা বই মুখস্থ করতে হলে দিনের পর দিন পড়তে হয়, সংজ্ঞা মুখস্থ করতে হয়। ভিডিওটা একবার ছাড়া 10 বার দেখবা, পিডিএফ 10 বার দেখবা, দেখবা সুন্দর মতো মাথায় ঢুকে গেছে। ওকে, ওকে, অনেকে অ্যান্সার দিয়েছো, ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো হচ্ছে বিতে। স্ক্রু গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়, এটা হচ্ছে আমাদের এই থিওরি স্লাইডের মধ্যে ছিল। স্ক্রু গজের সাহায্যে বস্তুর পরিমাপকৃত ব্যাস কোন একটা যন্ত্রের ন্যূনতম যেই পরিমাণ নির্ভুল করা সম্ভব যায় তাকে বলা হয় হচ্ছে গিয়ে লঘিষ্ঠ গণন। সো লঘিষ্ঠ গণন পর্যন্ত ন্যূনতম পরিমাপ করা যাবে নির্ভুল ভাবে। তাহলে কোন একটা স্ক্রু গজ দিয়ে কতটুকু দূরত্ব মাপা যাবে যন্ত্রের ন্যূনাঙ্ক, মানে হচ্ছে লিস্ট কাউন্ট, যেটা মানে হচ্ছে গিয়ে এই যে লঘিষ্ঠ গণন। সো লঘিষ্ঠ গণন পর্যন্ত সঠিকভাবে মাপা যায়। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসের টপিকগুলো ছিল। আমি চেষ্টা করছি ভেঙে 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 সবগুলা জিনিস ব্যাখ্যা করে বোঝানোর। সো এরই সাথে আমাদের ফার্স্ট পেপারটা শেষ হয়ে গেল। সো কনগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আমাদের মোটামুটি 5টা লেকচার মিলায় আমরা ফিজিক্স ফার্স্ট পেপারটা র্যাপ আপ করলাম। সেকেন্ড পেপার শুরু হতে একটু দেরি আছে। সো এই যে মাঝখানে 1-2 সপ্তাহ সময় পাবা, এর মাঝখানে একদম পুরাপুরি ফার্স্ট পেপারটা ক্লিয়ার করে ফেলো, যেন সেকেন্ড পেপারের শুরুর পর ওইটা আর ফার্স্ট পেপার একসাথে মিলে জগা খিচুড়ি না হয়। এটার পড়াগুলা
ভিডিও যদি দেখা না থাকে, যদি এখনো নোট দেখে না রাখো, তাহলে এগুলো এখনই শেষ করে ফেলবা। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সামনের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।